কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় সেটা হয়তো এখানে না এলে বুঝতেই পারতাম না। এখানেই আছে ভরপুর মাত্রায় রোম্যান্টিসিজমের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। রবীন্দ্রনাথের গানের ভাষায় ঠিক যেন যেখানে হারিয়ে যাওয়ার নেই মানা। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব ছিল প্রায় 50 কিলোমিটারের মতো। পিক সিজন থাকার দরুন আমরা কিন্তু গুলমার্গে হোটেল পাইনি, তাই শ্রীনগর থেকে সকাল সকালই আমাদের বেরিয়ে পড়তে হয়েছিল গুলমার্গের উদ্দেশ্যে। সকাল সকাল ডাল লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু গাড়িতে বেরিয়ে পড়ি গুলমার্গে যাওয়ার জন্য। যেহেতু ডিস্টেন্সটা অনেকটা আর উঁচুতে ওয়েদার কেমন থাকবে সেটাও আমাদের জানা ছিল না, তাই তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি। গুলমার্গে যে মাউন্টেন রেঞ্জটা রয়েছে তার নাম পীর পাঞ্জাল মাউন্টেন রেঞ্জ। গুলমার্গ যাওয়ার পথে টাংমার্গ বলে একটা ছোট্ট জায়গা আছে। এটা একটা ছোট শহর, সেখানে লোকাল মার্কেটও আছে, যেখান থেকে কিন্তু আমরা প্রয়োজনীয় স্নো বুটস, স্নো ড্রেস, গ্লাভস এইসব জিনিসগুলো কিনে বা রেন্টে নেওয়া যায়। আমরা সেখান থেকে গামবুটস আর গ্লাভস নিয়ে নিয়েছিলাম। দুপাশে বরফে ঘেরা সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আমরা গুলমার্গের কাছাকাছি চলে এসেছি। আর ওই টাংমার্গ থেকে গুলমার্গের ডিস্টেন্স ছিল কিন্তু প্রায় 13 থেকে 14 কিলোমিটারের মতন। কেবল কার স্টেশন থেকে বেশ কিছুটা দূরেই কিন্তু গাড়ি পার্কিংয়ে দাঁড় করিয়ে দেয়। এরপর যে আমাদের গাইড করে নিয়ে যাবে ওপরে সেই দাদাও চলে আসে। এখানে গন্ডোলাতে কিন্তু দুটো ফেস রয়েছে। প্রথম ফেসে আপ অ্যান্ড ডাউনে প্রায় 810 টাকার মতো লাগে, আর সেকেন্ড ফেসটাতে যাওয়ার জন্য 1000 টাকা পার পারসন। আমরা কিন্তু কেবল কার স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানে কিন্তু প্রচণ্ড লাইন ছিল। এটার ফার্স্ট ফেসে যাওয়ার জন্য আমরা কিন্তু আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম। বলা হয় এশিয়ার সব থেকে 1 নম্বর গন্ডোলা রাইড এটি, যা সব থেকে উঁচুতে চলে। যাই হোক, এন্ট্রি নেওয়ার পর এখানে দেখতে পারি প্রচণ্ড ভিড় রয়েছে, আর আশেপাশে কিন্তু ছোট ছোট শপও ছিল অনেক। এভাবে কিছুটা দূর যাওয়ার পর দেখি ভেতরে অনেকটা লাইন রয়েছে, আর সবাই সেখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে। তবে যে দাদা আমাদের গাইড করছিল তার থ্রুতে কিন্তু আমাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। বলে রাখি, প্রথম ফেস আর দ্বিতীয় ফেসে যাওয়ার জন্য কিন্তু দুটো আলাদা আলাদা কেবল কার রয়েছে। সামনে যে মস্ত বড় লাইনটা দেখা যাচ্ছে সেটা কিন্তু সবাই প্রথম ফেসে যাওয়ার জন্যই দাঁড়িয়েছিল। আমরা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে ওপরে গিয়ে কীরকম কী ওয়েদার পাবো সেটাও জানি না, আর ফার্স্ট টাইম কেবল কার করে এতটা উঁচুতে উঠব। একটা কেবল কারে কিন্তু টোটাল 6 জন করে বসা যায়। তো ফার্স্টে আমরা এখানে 6 জন মিলে উঠে যাই। এবার রেডি হচ্ছিলাম একটা আলাদা সৌন্দর্য দেখার জন্য। প্রথম ফেসে যে উচ্চতাটা ছিল সেটা কিন্তু 9000 ফিট ছিল, আর দ্বিতীয় ফেসে যে উচ্চতা ছিল সেটা কিন্তু প্রায় 13800 ফিটের মতন। চারিদিকে এতটা বরফ দেখতে পেয়ে আমার তো ভীষণ মজা লাগছিল। তবে যে দাদা আমাদের গাইড করছিল সেই দাদা বলছিল ওপরটা নাকি আরও বেশি সুন্দর। প্রথম ফেসে যাওয়ার জন্য আমাদের সময় লেগেছিল 5 থেকে 7 মিনিট, কিন্তু প্রথম ফেসে ওয়েদার ভালো না থাকার দরুন দাদা বলছিল আগে আমরা সেকেন্ড ফেস থেকে ঘুরে আসি। যেহেতু সেকেন্ড ফেসের টিকিটটা আমাদের কাটা ছিল না, মানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো আমাদেরকে পরে আবার নতুন করে কাটতে হয় সেকেন্ড ফেসের টিকিটটা। তবে এটাও ঠিক, প্রথম ফেসের থেকে দ্বিতীয় ফেসের সৌন্দর্য কিন্তু অনেকটাই সুন্দর। দেখে যেন মনে হচ্ছিল এটাই কি ভূস্বর্গ, এত সুন্দর। তবে এটাও ঠিক, প্রথম ফেসের তুলনায় কিন্তু দ্বিতীয় ফেসের ঠান্ডাটা অনেকটাই বেশি ছিল। আর দাদা বলছিল যে আমাদের নাকি লাকটা ভালো আছে, কারণ এখানে ওয়েদার খুবই ভালো। 6 জন আমরা উঠে গেলেও বাকিরা কিন্তু প্রথম ফেসেই নেমে গেছিল। আমরা দুজনই শুধু ওপরের সেকেন্ড ফেসটাতে যাচ্ছিলাম। আর দাদাও সেখানে বলছিল আমাদের ফোন নিয়ে যে দাও আমি ভিডিও করে দিই, তো সেই দাদাও আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। চারপাশটা দেখে মনে হচ্ছিল এ যেন পুরোটাই সাদায় ঘেরা চাদর। নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কিন্তু আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম।
ফাইনালি আমরা কিন্তু এবার কেবল কার থেকে নামবো এবং আমরা জানিও না যে এখানে কতজন আছে বা কী। তবে হ্যাঁ, প্রথম ফেসের তুলনায় কিন্তু দ্বিতীয় ফেসে লোকজন অনেকটাই কম ছিল। আর আমি দেখো সিঁড়ি দিয়ে কীভাবে নামছিলাম, কারণ আমার প্রচণ্ড ভয় লাগছিলো। সিঁড়িগুলো এমন ছিল মনে হচ্ছিলো পাও ঢুকে যাবে ভেতরে। আর এখানকার বরফগুলো এতটাই নরম ছিল যেন পাগুলো পুরোটাই ভেতরে ঢুকে যাচ্ছে। এখানে এসে মনে হচ্ছে প্রকৃতি কতই না সুন্দর। পাহাড় আর মেঘ যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। দাদা আমাদেরকে গাইড করতে করতে আগে এগিয়ে যায়, আর এখানে আমি বরফ পেয়ে তো ভীষণ খুশি। তবে সেখানে কিন্তু মাঝে মাঝে আমার কানও বন্ধ হয়ে যাচ্ছিল, আর প্রচণ্ড ঠান্ডা ছিল সেখানে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে কতটা ফাঁকা ছিল এই জায়গাটা। দাদা আমাদেরকে বলছিল আরও সামনের দিকে এগিয়ে যেতে, ওখানে নাকি আরও সুন্দর জায়গা রয়েছে। আর এই দেখো আমার বরকে মনে হচ্ছে যেন পর্বতারোহী। একটু সময়ের জন্য সেখানে গ্লাভস খুললে মনে হচ্ছে যেন হাতটা পুরো জমে গেছে। যাই হোক, এখানে আমরা কিছু ফটোশ্যুট করি। সেই দাদাই আমাদেরকে পোজ বলে দিচ্ছিল যে এরকম করো ওরকম করো, তো আমরাও সেরকমভাবেই করছিলাম। তারপর আমি বরফ নিয়ে নিজে নিজেই খেলা শুরু করে দিই সেখানে। সেকেন্ড ফেসের সৌন্দর্যটা দেখে মনে হচ্ছিল যে এর থেকেও কি আরও কিছু সুন্দর হতে পারে। আমার তো মনে হয় না। এই জন্য এক অদ্ভুত সুন্দর। আমি তোমাদের সাথে এখানে কিছু ভিডিও ক্লিপস শেয়ার করছি, তোমরাও দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর সেই জায়গাটা। যেহেতু সেখানে লোকজন ছিল না, মানে শুধুমাত্র আমি আর ওই ছিলাম, তো আমার মনে হয়েছিল যে যদি আমি এখানে না আসতাম অনেক কিছু মিস করে যেতাম। কারণ আমি প্রথমে এখানে আসার জন্য রাজিই হচ্ছিলাম না। এই অপরূপ সৌন্দর্য দেখে মনে হচ্ছিল কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয়। এরপর ড্রোনে কিছু ভিডিও শ্যুট করে নিয়ে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়ি প্রথম ফেজে যাওয়ার জন্য। আর দাদাও বলছিল যে এতক্ষণে হয়তো নিচের ওয়েদারও ঠিক হয়ে গেছে। তারপর আমরা প্রথম ফেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি এবং সেখানে গিয়ে দেখি যে ওয়েদার অনেকটাই ঠিক হয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর অ্যাডভেঞ্চার করার জিনিস ছিল। আমি স্কিং করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি, আমি পড়ে গেছিলাম। তো আমার বর করেছিল কিছুটা। আসলে কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকলে যা হয়। তবে আমার বর কিন্তু অনেকটাই করতে পেরেছিল। তবে সবাই সেখানে বলছিল যদি গুলমার্গে আসতে হয় তাহলে শীতকাল মানে বরফের টাইমেই কিন্তু তোমাকে আসতে হবে, নাহলে এই সৌন্দর্য তোমরা মিস করে যাবে। অন্য টাইমে কিন্তু এই জায়গাটা পুরোটাই সবুজে ঘেরা থাকে। এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্টে। দেখা হবে এরপরে অন্য একটা ভিডিওতে। ভালো থেকো সবাই। টিল দেন, টাটা।